ওনার লড়াইটা একটা ছদ্ম লড়াই, কোথাও একটা ছদ্ম যুদ্ধ চলছে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারের। তার থেকে আসল মার খাচ্ছে সাধারণ মানুষ। ওই জন্যই আমাদের চেষ্টা যে মানুষকে এক হতে হবে, রাজনৈতিক দল দিয়ে হবে না, সরকার দিয়ে হবে না, তারা মানুষের স্বার্থ দেখছে না। যে জায়গায় মানুষরা লড়াই আন্দোলন করছে সেখানে ডিলিটের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, আর যেখানে মানুষ লড়াই আন্দোলন করছে না সেখানে কিন্তু ডিলিটের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি। ভয়ঙ্কর অগণতান্ত্রিক, ভয়ঙ্কর। তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন, তাকে কেন গ্রেফতার করা হলো এবং তার জন্য কেন রাজনৈতিক দলের লোকেরা জোরালো প্রতিবাদ করছেন না এটা আমরা বুঝতে পারছি না। আমাদের আজকের এই মঞ্চ থেকে, মিছিল থেকে আমরা সর্বত্র দাবি তুলব ওনার মুক্তির জন্য, নিঃশর্ত মুক্তি চাই। মানুষকে আসলে এইভাবে কোণঠাসা করে বেনাগরিকত্ব করার একটা চক্রান্ত চালাচ্ছে এই আরএসএস এর সরকার, এবং সেটাকে মদত দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যেরই তৃণমূল সরকার। বিচার ব্যবস্থা গণতন্ত্রের স্তম্ভ, তাই বিচার ব্যবস্থাকে আটকে দিয়ে অবরুদ্ধ করে করাটা আইনত অপরাধ। কিন্তু কারা করছে? তারা তো অসহায় মানুষ, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। গণতন্ত্র আমরা তখনই বলবো যদি মানুষ থাকে, মানুষ না থাকলে কিসের গণতন্ত্র? দিদি, এসআর এর লক্ষ লক্ষ মানুষের নাম বাদ এবং সামনে বিধানসভা ভোট, কি বল? এইভাবে এত মানুষকে বাদ দিয়ে ৪৫ থেকে ৫০% মানুষ বাদ গেছে আন্ডার অ্যাডজুডিকেটেড লিস্ট থেকে। এইরকম ভয়ঙ্কর অগণতান্ত্রিক পরিবেশে কি করে ভোট করার কথা চিন্তা করছে এটা আমরা ভাবতেই পারছি না। সমস্ত মানুষকে ভোটাধিকার না ফিরিয়ে দিলে ভোটের বিরোধী আমরা। যেরকম সবাই অনেক মানুষের ধারণা করছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরও হয়তো নাম উঠবে না, কিন্তু আমরা দেখলাম যে প্রথম ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে নাম উঠলো কংগ্রেসের একজন প্রার্থী। কি বলবেন? হ্যাঁ, প্রার্থীর নাম উঠেছে সেটা নিশ্চয়ই ভালো খবর, এবং তাতে দেখা গেল যে সত্যি সত্যি এসআইআর প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল ছিল, তাই নামটা উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নামটা কার উঠেছে? তিনি তো একজন প্রার্থী, রাজনৈতিক দলের প্রার্থী। তার যে ক্ষমতা, তার যে যোগাযোগ, এটা কি সাধারণ মানুষের আছে? ফলে তার নাম ঢুকেছে এই দেখিয়ে একটুও সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারবেন না, এবং তারা ট্রাইব্যুনালে পৌঁছবেন কি করে তাই তো তারা জানেন না। এবং সাধারণ মানুষের জন্য ট্রাইব্যুনালে তো টাকার খেলা চলবে। আমাদের মতো দেশে যেখানে সামান্য হসপিটালে ভর্তি হতে গেলে টাকা দিতে হয়, এখানে ট্রাইব্যুনালে নাম তোলার জন্য প্রচুর টাকা লাগবে। কোথা থেকে পাবেন তারা? আর বহু জায়গায় তো ট্রাইব্যুনাল তৈরি হওয়ার কোনো তোড়জোড়ই শুরু হয়নি এখনো। যেখানে 15 দিন হতে চললো লিস্ট বেরিয়ে যাওয়ার, মানুষ তো দেখছে ট্রাইব্যুনালই নেই, সে কোথায় খুঁজে পাবে ট্রাইব্যুনালকে? বলে এগুলোর শুধু একটা আই ওয়াশ চলছে। আসলে গভীর ষড়যন্ত্র একটা বিরাট অংশের মানুষকে ডিভোটার করার চেষ্টা। আদিবাসী, প্রান্তিক মানুষ এবং মহিলারাও, যাদের কাছে সম্পত্তি ডকুমেন্ট নেই, এবং এইভাবে ডিভোটার করে কোথাও একটা নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা চলছে। মানুষের আন্দোলনকেও দমিয়ে দেবার একটা পরিকল্পিত চক্রান্ত চলছে বলে আমাদের মনে হয়। আমরা দেখলাম যে একজন অ্যাডভোকেট মালদার মতো এলাকাতে যে ভাষণ দিলেন এসআইএন এবং তাকে গ্রেপ্তার করা হলো, কি বলবেন? ভয়ঙ্কর অগণতান্ত্রিক, ভয়ঙ্কর। তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন, তাকে কেন গ্রেফতার করা হলো এবং তার জন্য কেন রাজনৈতিক দলের লোকেরা জোরালো প্রতিবাদ করছেন না এটা আমরা বুঝতে পারছি না। আমাদের আজকের এই মঞ্চ থেকে, মিছিল থেকে আমরা সর্বত্র দাবি তুলব ওনার মুক্তির জন্য, নিঃশর্ত মুক্তি চাই। কি মনে করছেন যে সাধারণ মানুষকে দমিয়ে দেওয়ার কোনোভাবে চেষ্টা? সাধারণ মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়, শুধু সাধারণ মানুষ বলে না, সংখ্যালঘুদের কাছেও একটা বার্তা যে রাষ্ট্র কী ধরনের সন্ত্রাস চালাতে পারে চাইলে, ভয় পাইয়ে দেবার চেষ্টা। তাই নয়, আমরা দেখেছি ওখানে জুডিশিয়াল অফিসারকে আটকেও রাখা হয়েছিল, সেটা কি সমর্থন করছেন? দেখুন, যদি আপনি দেখতে চান, অবশ্যই বিচার ব্যবস্থা গণতন্ত্রের স্তম্ভ, তাই বিচার ব্যবস্থাকে আটকে দিয়ে অবরুদ্ধ করে করাটা আইনত অপরাধ। কিন্তু কারা করছে? তারা তো অসহায় মানুষ, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। গণতন্ত্র আমরা তখনই বলবো যদি মানুষ থাকে, মানুষ না থাকলে কিসের গণতন্ত্র? কাদের জন্য গণতন্ত্র? সেই মানুষকেই তো বার করে দেওয়া হচ্ছে গণতন্ত্র থেকে, তাই মানুষ বেপরোয়া হয়ে করেছে। সেখানে আমি ঠিক ভুল, অন্যায় ন্যায় বিচার করতে পারবো না, এটা তার ঊর্ধ্বে। মানুষকে আগে মানবিক হতে হবে। মানুষ কোন অসহায়তা, নিরুপায়তার দিক থেকে গিয়ে এই কাজটা করছে, আমি সেটাকে আগে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী একটা জায়গায় মিছিল করতে যান এবং তিনি প্রশ্ন করেন যে এখানে কে কে ভোটার কার্ড ডিলিট হয়েছে। দেখা যায় যে এলাকার প্রায় বেশিরভাগ মানুষের হাত তোলেন, তাহলে ভোট দেবে কি? এরকম একটা পরিস্থিতি, কি বলবেন? সেখানে মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন তিনি একবার কোর্টে গিয়ে সওয়াল করে এলেন, মাঝে মাঝে এমন কিছু দেখানোর চেষ্টা করছেন যে তিনি অনেক কিছু করছেন, কিন্তু সত্যিই কি কিছু করছেন? আমরা যে শুরু থেকে শুনে আসছি, কিছু কি আটকাতে পেরেছেন তিনি? এই যে এসআইআর শুরু যখন হলো, তখন জোরালোভাবে কেন প্রতিবাদ গেল না?
যে এসআইআর কেন হচ্ছে পশ্চিমবঙ্গে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন দরকার হচ্ছে, এই প্রশ্ন তো তোলেননি তিনি রাজ্য প্রধান হিসেবে। তারপর যে ডকুমেন্টগুলো চেয়েছিল সেই ডকুমেন্টগুলো কিন্তু কোথাও এই নির্বাচন কমিশনের সাইটে ছিল না। উনি সেই ফাঁকটা নিয়ে তো দৌড়তে পারতেন যে কোথাও নেই, আগে আমাকে লিখিত দিন, নির্বাচন কমিশনের সাইটে তুলুন যে এই ডকুমেন্ট থাকতে হবে। ছিল না তো, উনি তোলেননি তো, সেই ফাঁকটা নিয়ে উনি লড়াই করার চেষ্টা করেননি। তাই মনে হয় যে ওনার লড়াইটা একটা ছদ্ম লড়াই, কোথাও একটা ছদ্ম যুদ্ধ চলছে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারের। তার থেকে আসল মার খাচ্ছে সাধারণ মানুষ। ওই জন্যই আমাদের চেষ্টা যে মানুষকে এক হতে হবে, রাজনৈতিক দল দিয়ে হবে না, সরকার দিয়ে হবে না, তারা মানুষের স্বার্থ দেখছে না। তার মানে কি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে ভুল করছে বলছে? অবশ্যই ভুল করছে। বহু সাধারণ মানুষ, তাদের কাছে উনি একটা পরিত্রাতার ভূমিকা নিচ্ছেন। মানুষের কোথাও একটা অসহায়তা থেকে কোনো কোনো মানুষ নির্ভর করে ফেলছেন, কিন্তু আসলে সে ভরসাটা একেবারেই জোরদার ভরসা নয়, তারা বুঝতে পারছেন না। এটাই আমরা বোঝাতে চাইছি মানুষকে। শুধু তাই নয়, মালদার ঘটনা থেকে আমরা দেখেছি যে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? এটাও তো মানে গণতন্ত্র নিয়ে কথা বলছে, গণতন্ত্রের বৃহত্তম উৎসব হচ্ছে, সাংবাদিককে ধরতে হচ্ছে, গ্রেফতার করতে হচ্ছে, কি সত্যি কথা বলার জন্য। ফলে আসলে গণতন্ত্র যে একটা ফার্স, সেটা বারবার প্রমাণিত হচ্ছে এই রাজ্যে। গোপা মুখার্জি। দিদি, সামনেই বিধানসভা ভোট এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় বিশাল একটা সংখ্যক মানুষ ভোট দিতে পারবেন না, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ মানুষের নাম এসআইআর থেকে বাদ, কি বলবেন? আসলে আমরা প্রথম থেকেই বলছিলাম যে এই যে মানে আরএসএস বিজেপির সরকার যেভাবে সাধারণ মানুষের উপর, বিশেষ করে মেহনতি মানুষের উপর এই আক্রমণটা নামিয়ে এনেছে, আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিটের খাতায়, অর্থাৎ বাতিলের খাতায় আমরা দেখতে পেলাম প্রায় 1,20,00,000 মানুষের নাম বাতের খাতায়। তো এই এত সংখ্যক মানুষের বাতের খাতায় রেখে আমরা দেখলাম পাশাপাশি ভোট ঘোষণা হয়ে গেল। ভোট ঘোষণা শুধু না, ভোটের দামামা বাজিয়ে দিল এবং রীতিমতো ভোটের কদমে পায়ে পায়ে হেঁটে এগিয়ে চলছে। আমরা দেখলাম যে নমিনেশন ফাইল শুরু হয়ে গেছে। প্রথম দফার নমিনেশন ফাইল আগামীকাল শেষ হয়ে যাবে, দ্বিতীয় দফার নমিনেশন ফাইলও রীতিমতো শেষ হয়ে যাবে এবং ভোটও হবে, সুষ্ঠুভাবে ভোট হয়ে যাবে। আমরা দেখছি দফায় দফায় যে কোর্টে যে কেস চলছে, সেই কোর্টের কেসের লিস্ট বেরোচ্ছে, সেই লিস্টের যে ডিলিটের সংখ্যা, সেই সংখ্যাটা প্রায় 50% ডিলিটের খাতায় পড়ে থাকছে। এবং এই 50% সংখ্যা যখন ডিলিটের খাতায় থাকছে, তার পাশাপাশি ভোটটাও কিন্তু তারা ডিক্লেয়ার করে দিচ্ছে, ভোটটা কিন্তু রীতিমতো হয়ে যাবে। আমরা দেখছি যে বিচারপতিরা এই কেসগুলো লড়ছে, সেই বিচারপতিরাই আবার বলছে যে কিছু সংখ্যক মানুষ এই ভোটে হয়তো ভোট দিতে পারবেন না, তাতে কি হয়েছে, পরের ভোটে হয়তো তারা ভোট দিতে পারবেন। তো এটা মানে হাস্যকর একটা বিষয় যে মানুষগুলো গত ভোটেও ভোট দিয়েছে, গত বিধানসভা, গত লোকসভা, গত পঞ্চায়েত ইলেকশন, পৌরসভা ইলেকশনে ভোট দিয়েছে, তারা এই ভোটে তারা ভোট দিতে পারবেন না। তাদেরকে মানে দেখা যাচ্ছে তাদেরকে বেনাগরিক করে দেওয়ার একটা পরিকল্পনা চালানো হচ্ছে। এই মানুষগুলো আদৌ আগামী ভোটে ভোট দিতে পারবে কিনা, তাদের নাগরিকত্ব আদৌ থাকবে কিনা, এই ধরনের একটা সংশয়ের মধ্যে সাধারণ মানুষ প্রত্যেকটা মুহূর্তে যাচ্ছে। আমরা দেখছি এই হতাশার মুখে মানুষ কিভাবে আত্মহত্যা করছে। আজকেই যদি খবরের কাগজ আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একজন মহিলা, তার স্বামীর যেহেতু বিচারাধীন ছিল এবং বিচারাধীন থেকে তার নাম মানে ডিলিট হয়ে গেছে, সেই জায়গা থেকে তার ওয়াইফ এক দুশ্চিন্তায় পড়ছে যে সে যদি ডিলিট হয়ে যায় তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, তাকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাবে তারা জানে না, সেই কারণে সে হার্ট ফেল করেছে। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত মানুষ দুশ্চিন্তায় ভুগছে। তো এই ধরনের একটা সংশয়ের মধ্যে মানুষ কি করবে জানি না। আমরা দেখতে পেলাম মালদা মুর্শিদাবাদে কী ধরনের ভয়াবহ আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি মতুয়া সম্প্রদায় কিভাবে তাদের নিজেদের মধ্যে যে সংশয়ের মধ্য দিয়ে তারা এগিয়ে চলছে। তাদের কি বলেছিল এই মতুয়া সম্প্রদায়ের যে শান্তনু ঠাকুর, তিনি বলেছিলেন যে সিএর ফর্ম ফিল আপ করে তাদের নাগরিকত্ব নাকি আনা যাবে। সেই 6 মাস আগে সিএর ফর্ম তারা ফিল আপ করেছিল। সেখানে আমরা দেখলাম মোটে 13 জনের সিএর মানে নাগরিকত্ব পেয়েছে। কিন্তু এই যে সিএতে ফর্ম ফিল আপ করে যারা নাগরিকত্ব পাচ্ছে, তাদেরকে কিন্তু আমাদের দেশের নাগরিক সেইভাবে বলছে না, তাদেরকে শরণার্থী হিসেবে রাখা হচ্ছে। তো এই রকম একটা সংশয়ের মধ্য দিয়ে মানুষ যাতায়াত করছে। আগামী দিনে এই যে সাধারণ মানুষের ওপরে যে এই আক্রমণ নামিয়ে আনছে, আমি হয়তো আমার ডিলিটের খাতায় নেই, আমি বিচারাধীন নেই, আমি এদেশের নাগরিক হিসেবে আছি, কিন্তু সামনের যে দিন আসছে সেই দিনে কিন্তু আমারও পিঠটা দেয়ালে ঠেকে যাবে, আমারও ওপরে বিভিন্ন ধরনের আক্রমণ আসবে। সাধারণ খেটে খাওয়া মানুষের ওপরে কিন্তু এই আক্রমণটা আসবে। তাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ লড়াইয়ে না যাই, তাহলে কিন্তু ভয়াবহ দিন আসছে। আমরা এর
পাশাপাশি বলতে পারি একটা উদাহরণ, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রথম থেকেই লড়াই আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তাদেরকে তুলনামূলকভাবে সেখান থেকে ডিলিট করতে তারা কিন্তু ভয় পাচ্ছে। আসলে এই ডিলিটটা বা বেনাগরিক করার যে চক্রান্ত, এটা ধরে ধরে পরিকল্পিতভাবে করা হচ্ছে আমরা বলছি। কারণ যে জায়গায় মানুষরা লড়াই আন্দোলন করছে সেখানে ডিলিটের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, আর যেখানে মানুষ লড়াই আন্দোলন করছে না সেখানে কিন্তু ডিলিটের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা যখন যাচ্ছি, তখন আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করারই কথা, এবং আগামী দিনে আমরা জোটবদ্ধভাবে লড়াই করব যাতে এই মানুষগুলো তাদের নাগরিকত্ব ফিরে পায়। এবং আমরা বলছি যে এই যে যারা বিচারাধীন আছে, যারা ডিলিট আছে, তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিয়ে তবেই ভোট করতে হবে, তার আগে ভোট নয়, আগে নাগরিকত্ব তারপরে ভোট। দিদি, এই ট্রাইব্যুনাল কথাটা, এই ট্রাইব্যুনালকে অনেকজন ভরসা করছেন বা সংশয় পোষণ করছেন, কিন্তু আমরা দেখলাম যে একজন কংগ্রেসের প্রার্থী তিনি প্রথম ট্রাইব্যুনালের অ্যাপ্লাই করে প্রথম নাম উঠলো, কি বলবো? আসলে এটা কি বলবো, যে এই ধরনের ওই এক আধজন আমরা দেখেছি, বিভিন্ন ধরনের এরকম সেলিব্রিটি লোকজন, তাদের একজন বা দুজন এই ধরনের নাম হয়তো উঠে যাবে, কিন্তু তারা বলেছিল যে যখন এই যে লিস্ট যখন বেরিয়ে গেল তখন বললো 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি বলছি যে তারা যে ট্রাইব্যুনালের কথা বলছে তার কিন্তু পরিষ্কার ছবি এখনও আমাদের কাছে নেই। আদৌ মানুষ কিভাবে ট্রাইব্যুনালে যাবে সেটাই কিন্তু পরিষ্কার নয়। আমরা নিজেরাই বলতে পারবো না কোথায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে আদৌ তাদের এই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে এই তারা নাগরিকত্ব ফিরে পাবে কিনা সেটাও কিন্তু সংশয়ের মধ্যে আছে। আর এই যে ট্রাইব্যুনাল, সেটা কতদিনে যদিও বা হয় তাহলে কতদিনে হবে, সেটা আমাদের কিন্তু একটা চিন্তার মুখে পড়ে যাচ্ছে, একটা প্রশ্নবোধক, বড় ধরনের প্রশ্নবোধক চিহ্নের মধ্যে সাধারণ মানুষ পড়ছে, আদৌ সেই নাগরিকত্ব হবে কিনা। দিদি, আমরা দেখি যে এমন মানুষও আছে দুবেলা দুমুঠো খেতে পায় না, ট্রাইব্যুনালে বিশাল একটা খরচা। হ্যাঁ, সাধারণ মানুষ তো এইটা তো একটা বড় সংশয়। যদিও সাধারণ মানুষ কিছু কিছু যারা এগিয়ে থাকা মানুষ তারা বলছেন যে তারা সাহায্য করবে, আদৌ জানি না সেটা কিভাবে। যে মানুষগুলো সারাদিনে দুবার কোনো রকমে খাবার জোগাড় করছে তারা এই ট্রাইব্যুনালে গিয়ে কিভাবে কেস লড়বে সেটাও জানি না। মানুষকে আসলে এইভাবে কোণঠাসা করে বেনাগরিকত্ব করার একটা চক্রান্ত চালাচ্ছে এই আরএসএসের সরকার, এবং সেটাকে মদত দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যেরই তৃণমূল সরকার। আমার নাম শুক্লা ভুইমালি, সিপিআইএমএল মাস লাইনের সদস্য।